যে মানুষের একটা রাজনৈতিক দল, দীর্ঘদিনের একটা রাজনৈতিক দল যখন ক্ষমতাচ্যুত হচ্ছে, মানুষের কিন্তু কোনো ধরনের কোনো মায়া-মমতা নাই তার জন্য। গণভোট তো এই না যে আমার জাতীয় পতাকা হচ্ছে সবুজ আর লাল এখন, আর যা এটা হলুদ আর নীল হবে কিনা সেটা নিয়ে তোমরা হ্যাঁ কি না বলো। ব্যাপারটা তো তা না। তার কাছে ফ্যামিলি কার্ড বা এই সমস্ত কার্ড, এই সমস্ত কথাবার্তার কিন্তু প্রথম কথা তারা বিশ্বাস করে না, যেগুলো আসবে তাদের সবার কাছে। বড় দলগুলোর সাথে পাওয়ারফুল লোকজন থাকে, পাওয়ারফুল লোকরাই ক্যান্ডিডেট হয়, যাদের কিছু করে দেওয়ার ক্ষমতা আছে। হ্যাঁ, গ্রামের লোকজনের, হ্যাঁ, তিনি বাঁধটা করে দিতে পারবেন, তার এই গ্রামের রাস্তাটা করে দিতে পারবেন, এই রকম লোকজনের দিকে তারা তাকিয়ে থাকে। ভোটের মাঠে শাকিল আনোয়ার, চর্চার পরামর্শক সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক শাকিল আনোয়ার ইতিমধ্যে দেশের রংপুর, খুলনা, যশোর, বরিশাল, কক্সবাজার, বান্দরবন ও সুনামগঞ্জে সহ বিস্তীর্ণ এলাকা ঘুরে এসেছেন, কথা বলেছেন ভোটারদের সঙ্গে। এ নিয়ে আমরা কথা বলবো এখন তার সঙ্গে। শাকিল আনোয়ার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। তো এই যে আপনি এতগুলো এলাকা ঘুরে আসলেন, ভোটের তো আর মাত্র 2 দিন বাকি, মানে আপনি তো একেবারে প্রান্তিক পর্যায়ে যে ভোটাররা যাদের সঙ্গে সচরাচর মানে গণমাধ্যমের লোকজন কথা তেমন একটা বলেন না, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে তুলে আনার চেষ্টা করেছেন। কারণ পুরো বিষয়টা আপনি যে ঘুরলেন, কি দেখলেন? দেখুন, আপনাকে যদি একটা কথাই বলতে হয়, একজন মানুষও আমাকে বলেননি যে তারা ভোট দেবেন না। এ ব্যাপারে ঠিক যে তারা ভোট দেবেন এবং ভোট নিয়ে তাদের যথেষ্ট আগ্রহ। এখন আগ্রহ কেন? আগ্রহ কারণ বারবার জিজ্ঞেস করেছি যে কী ব্যাপার, হ্যাঁ, এত আগ্রহ কেন আপনাদের ভোটের ব্যাপারে? ব্যাপারটা হচ্ছে যে গ্রামগঞ্জের মানুষ তো ধরেন খুব একটা ক্ষমতা টমতা নাই তাদের, হ্যাঁ, তো এটা একটা তারা বড় ক্ষমতা হিসাবে দেখেন তারা, যে ভোট দিতে তিনি ভোট দিতে পারছেন, হ্যাঁ, গিয়ে। সো একটা আরেকটা জিনিস কি দেখেন, আপনি ভোটটাকে তারা দেখে যে ক্ষমতায় যারা আছে আশেপাশের, হ্যাঁ, তাদের চোখে পড়ার একটা সুযোগ তাদের জন্য এটা, তাই না? তাদের চোখে পড়ার সুযোগ, আপনি ভোট দেবেন না, না দিয়ে ঘরে বসে থাকবেন, এটা তারা মনে করে যে দে উইল বি লেফট আউট। হ্যাঁ, দে উইল বি লেফট আউট, তারা লুপ থেকে তারা বাইরে সরে যাচ্ছেন আর কি, সে তারা মনে করেন। সুতরাং তারা ভোট দিতে যাবেন এবং তারা এটাও দেখেন যে ভোট দিতে গেলে এবং ভোট দিতে তারা যদি যান তাহলে সবাই দেখবে তিনি ভোট দিচ্ছেন, এবং যারা পাওয়ারফুল লোকজন সোসাইটির, যারা তাদের ভোট দেওয়ার জন্য ঘোরাফেরা করেন, হ্যাঁ, তাদের কাছাকাছি তিনি থাকতে পারবেন। হ্যাঁ, তো এটা একটা ক্ষমতাহীন মানুষের ক্ষমতার কাছাকাছি থাকার একটা প্রয়াস, ভোটটাকে তারা দেখেন। হ্যাঁ, তার এক ধরনের ক্ষমতায়ন হলো তার। হ্যাঁ, এবং ওই বারবার তো ভোট তো দিতেই হবে। হ্যাঁ, যতই প্রশ্ন করি বলতে ভোটটা তো দিতেই হবে। কেন দিতে হবে ভোটটা? না, ভোটটা তো দিতে হবে, এটা তো আমার দায়িত্ব, এই ধরনের কথা আর কি। তা সুতরাং মানুষ ভোট দেবে না। আচ্ছা, দ্বিতীয় যে আমার আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ভোট তারা দেবেন ওই কারণেই দেবেন, এবং তার এই না যে ভোট থেকে তার জীবনের বিরাট কোনো একটা পরিবর্তন হবে এই ভোট দিয়ে, তেমনটা আশা করছেন না তারা। না, সেটা তারা মনে করেন না। এটা একটা রুটিন তাদের কাছে। হ্যাঁ, এটা একটা সুযোগ। আর অনেকেই বলেছেন যে আমরা গত কয়েকবার ভোট ঠিকমতো দিতে পারিনি। হ্যাঁ, তো এবার তারা মনে করছেন যে ঠিকঠাক মতো তারা দিতে পারবেন, এক। আর দ্বিতীয় হচ্ছে কিন্তু সেই একই সাথে তারা মনে করছেন না যে ভোট দিয়ে বিশাল কিছু হয়ে যাবে আর কি। এই যে পলিটিক্যাল পার্টিগুলো নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছেন, ক্যান্ডিডেটরা যায় তাদেরকে বলছেন। হ্যাঁ, দেখেন এই গ্রামের মানুষজনের কাছে দেখেন কী চান, তারা এই সেন্টার থেকে কি বড় প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এটা নিয়ে তারা খুব বেশি নজর রাখেন না। নজর হচ্ছে তাদের কথা। তাদেরকে জিজ্ঞেস করেন যে উন্নয়নের বলতে কী বোঝাচ্ছেন, বারবার বলছে যারা উন্নয়ন করবেন, উন্নয়ন বলতে কী। তাদের কাছে খুব ছোট্ট বিষয় উন্নয়নগুলো। যেমন আপনি ধরেন, আমি গতকালকে আসলাম সুনামগঞ্জ থেকে, সুনামগঞ্জের হাওর এলাকা থেকে। তাদের কাছে উন্নয়নের ব্যাপারটা খুব সহজ। সেটা হচ্ছে যে আমি এই যে ফসলটা বুনছি, হ্যাঁ, এই ফসলটা মাঘ মাসের শেষে বুনছি, এই এপ্রিলে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, বৈশাখ মাস পর্যন্ত যেন আমি এই সময়টা যেন আমার ফসলটা ঠিক থাকে, আমি যেন ফসলটা তুলতে পারি। তো ফসলটা তোলার জন্য কি নিশ্চয়তা সে চায়? বাঁধ যেগুলো আছে, হঠাৎ করে যদি বন্যা আসে ইন্ডিয়া থেকে, ফ্ল্যাশ ফ্লাড, ঢল যেটা, এটা যেন আমার ফসলটা নষ্ট হয়। সুতরাং তার কাছে চাওয়া হচ্ছে ওই বাঁধটা।
তার কাছে ফ্যামিলি কার্ড বা এই মানে এই সমস্ত কার্ড, এই সমস্ত কথাবার্তার কিন্তু প্রথম কথা তারা বিশ্বাস করে না, যেগুলো আসবে তাদের সবার কাছে, বুঝছেন তো? তার কাছে খুব পরিষ্কার যে আমার কাছে ভাই এই বাতটা যদি ঠিকমতো থাকে তাহলে ওই তাহলে ধানটা আমি রক্ষা খুশি। পাবে। হ্যাঁ, যে তাকে ওই প্রতিশ্রুতিটা দেবে তার সাথে সে থাকবে। কিন্তু মুশকিল হচ্ছে বারবার ওই প্রতিশ্রুতি দিচ্ছে সবাই, কিন্তু তারা দেখে যে মানে সেগুলো পাওয়া যাচ্ছে না। আমাকে একজন কৃষক বলছেন যে আমার বাপ দাদারাও এই একই ডিমান্ড করছে যখন ইলেকশনের সময়, হ্যাঁ আমিও একই ডিমান্ড করতেছি ইলেকশনের সময়, তাহলে শুধু পাবেন ডিমান্ডের মধ্যেই আছে। পাবেন বলে সেটা তো বলতে পারি না। বিশ্বাস নাই, আস্থা নাই, কিন্তু ভোট দেবেন তারা। ভোট দেবেন, কিন্তু রাজনীতিকদের উপর তেমন কোনো একেবারে আস্থা আস্থা নেই। নেই। আচ্ছা, এই যে আপনি সুনামগঞ্জের কৃষকের কথা বললেন, আপনি রংপুরেও কয়েকজন সাধারণ কৃষক এবং এইরকম লোকজনের সঙ্গে কথা বলছেন, দুইজনের মধ্যে কি কোনো পার্থক্য দেখেছেন আদপে? একই ধরনের বিষয়, বুঝতে পেরেছেন, একই ধরনের বিষয়। ধরেন রংপুরের লোকজনও একই, ওই আমি জিজ্ঞেস করেছি তখন, হ্যাঁ যে আপনাদের দুইটা দল এই দেবে বলছে, হ্যাঁ কৃষক কার্ড দেবে, ফ্যামিলি কার্ড পাবেন আপনারা, হ্যাঁ তারপরে আপনাদের মানে ছেলেমেয়েরা যারা লেখাপড়া করে তাদেরকে নানা সুযোগ দেবে, জামাতে ইসলামী বলছে। ওই একই ব্যাপার, বুঝছেন তো? প্রথম কথা আস্থা নাই, আস্থা নাই যে এগুলো আসলেও দেবে কিনা, এটা একটা ব্যাপার। হ্যাঁ, আর দিলেও সবার কাছে সেটা যাবে কিনা। তারা মনে করে, গ্রামের মানুষ অদ্ভুত দেখলাম, যে দলের লোকজন ছাড়া হয়তো পাবে না, এরকম একটা মানে ওদের ইয়ে, যে দলে যদি লোকজন হয় তারা হয়তো পাবে, এর বাইরে সব পাবে না আর কি, এক। আর দ্বিতীয় হচ্ছে যে ওনাদের কথা হচ্ছে যে এই আস্থাটা যেহেতু নাই, সুতরাং ওদের কথা হচ্ছে যে আমাদের কাজ করে খেতে হবে, সুতরাং এই কাজের ব্যাপারটা যেন আমরা কাজ করে খেতে পারি, এইখানে যেন ডিস্টারবেন্সটা না হয়, কোনো বড় কোনো ঝামেলা না হয়, পিস অ্যান্ড পিস সিকিউরিটি। অ্যান্ড সিকিউরিটি, এটাই কিন্তু তাদের প্রধান প্রত্যাশা। যত জায়গায় আমি গেছি সাধারণ মানুষের কিন্তু ভেতর ওই একটা জিনিস আমি আকুতি লক্ষ্য করেছি, যে কি পাবে না পাবে এটা নিয়ে তারা খুব একটা যে মানে চিন্তিত তা না, চিন্তিত হচ্ছে যে তাদের জীবনটা যেন মানে নিশ্চিন্তে তারা করতে পারে, এবং তারা যে তাদের যে জীবিকা, সেই জীবিকা যেন বেশি এখানে ঝামেলা না হয়, বুঝতে পেরেছেন? তো এইখানে একটা প্রশ্ন যেটা আপনি বলছেন, যে আমার বারবার মনে হয় যে আমাদের কথায় যেটা উঠে আসে সেটা হচ্ছে যে রাজনীতিক বা রাজনৈতিক দলগুলোর উপর মানুষের এক ধরনের, তারা ভোট দেবেন ঠিক আছে, কিন্তু আস্থাহীনতা তৈরি হচ্ছে। এইটার ভবিষ্যতে কি হতে পারে, বা এইরকম আস্থাহীনতা? পরিষ্কার, এটা আস্থাহীনতা পরিষ্কার। এখন কথা হচ্ছে যে এই জন্য দেখেন যে মানুষের একটা রাজনৈতিক দল, দীর্ঘদিনের একটা রাজনৈতিক দল যখন ক্ষমতাচ্যুত হচ্ছে, মানুষের কিন্তু কোনো ধরনের কোনো মায়া মমতা নাই তার জন্য, খেয়াল করেছেন নিশ্চয়ই না? মানুষের কোনো ধরনের যে একটা মায়া মমতা আছে, যে কোনো আক্ষেপ আছে, সেটা মনে হয় না। হ্যাঁ, তার কারণ হচ্ছে ওইটাই, যে তারা ওই মায়া মমতা দেখানোর কোনো কারণ খুঁজে পান না। হ্যাঁ, তো এটা একটা বড় জিনিস, এবং এই জিনিসটা মানে যদি মানে ভবিষ্যতের এই রাজনৈতিক দলগুলো যদি মাথায় না রাখে, যে মানুষের আস্থাটা যদি তারা রাখতে না পারেন না, মানুষের সাথে তাদের সম্পর্কটা কখনোই ওই রকম হবে না যে তারা মানুষ তাদের পেছনে গিয়ে দাঁড়াবেন মানে তাদের বিপদে। এবং দেখেন গতকালকেই আমি বলছি যে একদম রিমোট হাওরের একটা গ্রাম, বটদল নামে একটা গ্রাম তাহিরপুরের, হ্যাঁ একদম মানে আপনি তাকালে মনে হবে যে আমি কোথায় চলে আসলাম, এটা বুঝছেন, এত শূন্যতা, বুঝছেন তো, ঢাকা থেকে গিয়ে শূন্যতা একটা, হ্যাঁ মাঝখানে ছোট্ট একটা গ্রাম, সেখানে একটা গ্রামের বাইরে একটা ছোট টি স্টল করেছে, সেখানে আমি বসে আছি। একটা ছেলে, সে হচ্ছে সিলেট শহরের কলেজে পড়ে, তো সে ইলেকশন উপলক্ষে তার গ্রামে আসছে, বুঝছেন তো, সে ইলেকশন, তো সে এগুলো বলছে মানুষজন, আশেপাশের মানুষজন ফ্রাস্ট্রেশনের কথা বলছে, যে দেখেন আমরা এটাই চাই কিন্তু আমরা তো পাচ্ছি না। হ্যাঁ, তো তখন ওই ছেলেটা বলছে হঠাৎ করে যে আগের মতো কিন্তু আর হবে না, চলবে না, আগের মতো চলবে না, আগের মতো চলবে না মানে শুনতে হবে কিন্তু এবার, হ্যাঁ এবার সরকারকে কথা শুনতে হবে, যে কেন আপনাদের এই মনে হচ্ছে, কেন আপনারা এটা বলে, যে দেখেন রাজনৈতিক দলগুলো কিন্তু দেখেছে কি হয় 2024-এ, মানুষের কথা না শুনলে, মানুষের থেকে বিচ্ছিন্ন, খুবই সে বুঝলাম যে সে রাজনীতি করে হয়তো, বুঝছেন তো, মানে তো কি হয় অবস্থা দেখেছে, এইটা আর চলবে না। হ্যাঁ, মানুষ কিন্তু যদি আবারও ওনারা এটা করেন তাহলে কিন্তু মানুষ আবার রাস্তায় নামবে না, তার কোনো গ্যারান্টি নেই, সে বলছে আমাকে, আমি লিখেছি সেটা। তো এই জিনিসটা হয়তোবা
মানে রাজনীতিবিদরা মনে রাখবেন, এবং এটা যদি মনে না রাখেন তাহলে এই বিচ্ছিন্নতাটা সাংঘাতিক রকম বাড়বে আরও মানুষের সাথে। তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন। তা আপনি তো বান্দরবন গিয়েছিলেন, সেখানে ধরেন যে আরেকটা চিত্র হচ্ছে দেশের আরেকটা মানে অন্যরকম চিত্র। সেখানে আপনি আসলে কি দেখেছেন? সেখানে ধরেন বাঙালি, পাহাড়ি, উপজাতি সব তারা আছেন। না দেখেন, বান্দরবনের কথা যদি আমি বলি, আমি মানে এক সময় আপনি যদি 1971-এর স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে সেখানে 98% তখন হচ্ছে স্থানীয় ওই ইন্ডিজেনাস পিপল, মানে আপনাকে যারা আদিবাসী বা আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী যে নামেই তাদেরকে বলেন না কেন, তারা হচ্ছে। এখন আপনার হচ্ছে যে বেঙ্গলি সেটেলার্সরা, মানে পরে যারা প্লেন ল্যান্ড থেকে যে সেখানে সেটেল করেছেন, সেটা 58% তারা। আর এরা হচ্ছে মাইনরিটি এখন, সংখ্যালঘু। এই ওরা সংখ্যালঘু, ভোটের মানে আপনার জনসংখ্যার ইয়ে দিক ওরা সংখ্যালঘু। তো সেই যে বিষয়টা, এটা তো ওদের ভেতরে আছে, ওদের ভেতরে আছে। মানে এই যে আমরা আমাদের জায়গায় সংখ্যালঘু হয়ে গেলাম, আপনি যখন ওরা খুব ভেঙে কথা বলে না, ওদের আপনার ঐতিহাসিক কারণে, তাদের অভিজ্ঞতার কারণে তারা এই সমস্ত বিষয়গুলো খুব ভেঙে আপনাকে বলবে না। কিন্তু আপনি যদি যখন আপনি ক্যামেরাটা সরিয়ে নেবেন বা মাইক্রোফোন সরিয়ে নেবেন, পাশে বসে তার সাথে কথা বলবেন, চা খাবেন, তখন আপনাকে যদি ট্রাস্ট করে বলবে তখন এসব কথাগুলো। হ্যাঁ, যে এই জিনিসগুলো তাদের ভেতরে আছে, যে তাদের জায়গায় একটা গ্রামে গেছি, সে বলছে যে গত বছর খানেক আগে তাদের এই পাড়া বলে গ্রামগুলোকে, হ্যাঁ, এই পাড়ার ভেতরে একটা জায়গা ছিল, সেই জায়গাটা হচ্ছে হঠাৎ করে তারা নাকি কিছু বেঙ্গলি ওখানকার ব্যবসায়ী, তারা ওই জায়গাটার লিজ নেয়ার, মানে ফরেস্টের কাছ থেকে লিজ নিয়ে ওখানে, কিন্তু ওই জায়গাটা আসলে তাদের। আমি বুঝলাম ওদের সাথে কথাবার্তা বলে যে তারা বংশ পরম্পরা ওই জায়গাটা জুম চাষ করে আর কি। হ্যাঁ, মানে হয়তো কাগজপত্র ছিল না। কাগজপত্র তো নাই অধিকাংশই, বুঝছেন তো, ওই ট্র্যাডিশন অনুযায়ী চলে সব কিছু। ওইখানে হঠাৎ করে কিছু বাঙালি সেটেলার আসে, ওই জায়গাটা তারা দখল নেওয়ার চেষ্টা করে আর কি। এটা নিয়ে একটা খুব উত্তেজনা হয়েছিল। তো এই গল্পটা বলা মানে কি, যে আমরা এখনও পর্যন্ত কিন্তু, এক মহিলা আমাকে বলছে চায়ের দোকানে, বলছে বাঙালিদের খুব চাপ আছে, এটা যেন না থাকে, কমে এটা। তার মানে এখনও পর্যন্ত সে ভেতরে আছে। তারপরে ধরেন মানে আপনি তো দেখতে পারবেন যে সেনাবাহিনীর উপস্থিতি খুব, আপনি এইসব জায়গায় ঢুকতে গেলে আমার গাড়ি থামিয়ে জিজ্ঞেস করেছে আপনারা যাচ্ছেন কেন বান্দরবনে, তাই না? তো এই ধরনের, এবং যখন কোনো ট্রাবল হয় তখন আরও বেশি এই ধরনের চেক পয়েন্টস বসে। হ্যাঁ, সেই চেক পয়েন্টসে তাদেরকে জবাব দিতে হয় যে কোথায় যাচ্ছ, কী জন্য যাচ্ছ। এই জিনিসগুলো তাদের পছন্দ হয় না, বুঝতে পেরেছেন? সেটা বলেছে তারা, এই জিনিসগুলো পছন্দ হয় না তাদের। তো এই ধরনের ইয়েতে মানে ক্ষোভগুলো তো আছেই, খুব চাপা ক্ষোভ। কিন্তু তার ভোটটাকে কিভাবে দেখছেন? ভোটটাকে সেটা হচ্ছে যে ভোট তারা দেবেন, কেউ বলেন নাই তারা ভোট দেবেন না। ভোট তারা দেবেন, এবং সেখানে বান্দরবনের কথা যদি বলি, তারা মানে বিএনপি তাদের গোত্রের একজনকে দাঁড়িয়েছে, সচিন প্রু, তো তাকেই তারা ভোট দেবেন বলে আমার মনে হয়েছে। যাদের সাথে কথা বলেছি তার প্রসঙ্গে বলেছেন। হ্যাঁ, ওরা গোড়াগড়ি ওখানে তো মানুষজন আওয়ামী লীগকে ভোট দেন। বীর বাহাদুর ওখানকার আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিলেন, তাকেই বারবার তারা জিতিয়েছে। তো এবার তিনি নেই। তো সেই ভোটটা আমার মনে হয়েছে যে তারা তাদের গোত্রের একজনকেই দিচ্ছেন, যাকে তারা মানে বিশ্বাস করেন আর কি। আর বাঙালিদের বা সেটেলারদের ভিতরে তাদের ওখানে আছে এনসিপির একজন ক্যান্ডিডেট, তার ওরকম পরিচিতি নেই, সেই ভোটটাও সম্ভবত ওই দিকেই যাবে মনে হলো কথাবার্তা শুনে, বাঙালিদের কথাবার্তা শুনে। তবে সম্পর্ক ভালো এখন, সেটা হচ্ছে যে বাঙালিদের সাথে পাহাড়িদের সম্পর্ক যাকে জিজ্ঞেস করছে এখন ভালো, তেমন কোনো অসুবিধে নেই, এখন তেমন কোনো অসুবিধে নেই। তবে ওই যে চাপা একটা যে ক্ষোভ তাদের, যে আমরা সংখ্যালঘু হয়ে গেলাম, হ্যাঁ, তো তাদের পাশেই বাঙালি সেটেলমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই যে মুভমেন্টের তাদের রেস্ট্রিকশন, নানা ধরনের মাঝে মধ্যেই মুভমেন্টের রেস্ট্রিকশন, এগুলো তাদের পছন্দ হয় না, খুব স্বাভাবিক আর কি। তো এই যে আমরা এতক্ষণ তো কথা বলছিলাম, সেটা মূলত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে, যে মানুষ কি ভাবছে বা ভাবছে না। তো জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি কিন্তু আরেকটা বড় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে গণভোট। গণভোট নিয়ে আপনি যে এতগুলো জেলা ঘুরলেন, এত মানুষের সঙ্গে কথা বললেন, আসলে গণভোট নিয়ে মানুষের মধ্যে মানে ইয়েটা কেমন? এইটা যে কি হবে বুঝছেন তো, আমি বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, অধিকাংশ মানুষ, এই গ্রামগঞ্জের মানুষজন, তাদের কোনো ধারণাই নেই, তাদের কোনো ধারণাই নেই। আমি বলি যে
বান্দরবনে যে গ্রামে আমি গেছি, একটা গ্রাম, এটার কী নাম যেন, কী পাড়া যেন, আমি ভুলে গেলাম হঠাৎ করে। আচ্ছা, বেশ পুরনো মানে 1959 সালে সেখানে প্রাইমারি স্কুল, হ্যাঁ ওখানে। তো সেখানকার ইউনিয়ন পরিষদের মেম্বার একজন, তিনিও মারমা, হ্যাঁ, তিনি এসে আমাকে প্রথমে বলার চেষ্টা করছেন যে দেখেন আমি এই আমার গ্রামের মানুষজনকে গণভোট সম্পর্কে মারমা ভাষায় আমি তাদেরকে বিভিন্ন লিফলেট তৈরি করে বা দিয়ে করে আমি বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, যখন আমি সাধারণ মানুষকে জিজ্ঞেস করলাম যে কিছু বুঝেছেন এই গণভোট নিয়ে, দে হ্যাভ নো আইডিয়া, মানে অ্যান্সার আর কি, বুঝছেন তো। হ্যাঁ, তো এত জটিল একটা ব্যাপার, তাই না? এত জটিল একটা ব্যাপার মানুষজনের ভিতরে। ব্যাপারটা তো এই না, গণভোটটা তো এই না যে আমার মানে জাতীয় পতাকা হচ্ছে সবুজ আর লাল এখন, আচ্ছা এটা হলুদ আর নীল হবে কিনা সেটা নিয়ে তোমরা হ্যাঁ কি না বলো। ব্যাপারটা তো তা না, ব্যাপারটা অত্যন্ত জটিল, মানে এক কথায় উত্তর কিছু নেই, অত্যন্ত জটিল, এক কথা কোনো উপর নেই, ব্যাপার নাই সেখানে। প্রশ্নও তো প্রায় 48টা প্রশ্ন, সেখানে যে 4টে প্রশ্ন নিয়ে থাকবে, আসছে। বাংলাদেশের যে বাস্তবতা, আর্থসামাজিক যে বাস্তবতা, লেখাপড়ার যে অবস্থা, ওই 4টা ওই প্রশ্ন পড়ার ক্যাপাসিটি কয়জনের আছে বাংলাদেশের? কয়জনের আছে? পড়ে যদি ভোট দিতে কত সময় করে লাগবে? হ্যাঁ, মানে প্রথম কথা হচ্ছে যে অনেক মানুষ, প্রচুর অধিকাংশ মানুষ আমাকে বলেছে তাদের কোনো ধারণা নেই, শুনছেন হয়তো অনেকে বলছে, কিন্তু এটা কি বিষয়টা, হ্যাঁ, এটা কোনো তাদের ধারণা নেই। সুতরাং এইখানে অন্ধের মতো একটা ভোট হবে। আর একটা বড় সমস্যা হয়েছে কি জানেন তো, বড় যে দল এখন মাঠে, বিএনপি, তারা তাদের প্রচারণায় এটা নিয়ে কোনো কথা বলছে না। কেন্দ্রীয় নেতৃত্ব শেষের দিকে বলেছেন, ঠিকই বলছেন এখন হয়তো, কিন্তু যারা ক্যাম্পেইন করছে প্রার্থী, মানে মাঠ পর্যায়ে তারা কিন্তু কিছুকে বলছেন না তারা। সুতরাং ওরা সেই অন্ধকারে মানে আছেন। কিন্তু হ্যাঁ, সরকারি কিছু প্রচারণা চলেছিল, সেগুলো খুব একটা এফেক্টিভ হয়েছে বলে আমার মনে হয় নাই, অ্যাটলিস্ট, হ্যাঁ, ওখান থেকে যে কোনো ইয়ে পেয়েছেন। সুতরাং এইরকম একটা জটিল গণভোটের ব্যাপারে মানুষকে যতটা শিক্ষিত করা দরকার ছিল, হ্যাঁ, কিছুই হয় নাই। সুতরাং মানুষ ভোট দেবে, অন্ধের মতো কিছু একটা দিয়ে দেবে, কেউ হয়তো তাকে বলে দেবেন ওইখানে। আর মানুষ একটা জিনিস কি, সেটা হচ্ছে গ্রামের মানুষজন হয়তো সবসময় ওই যে মানে যিনি জিতবেন তার সাথে থাকে, তা সুতরাং ওই নায়ের জায়গায় হয়তো হ্যাঁতেই ভোট দিয়ে দেবে, হ্যাঁতে দেওয়াই বোধ হয় ভালো। হ্যাঁটা উপরে আছে, হ্যাঁ, সেদিক দিয়ে হয়তো হ্যাঁতেই ভোট দিয়ে দেবে, কিন্তু না বুঝেই দেবেন হয়তো, কিসে দিচ্ছেন জানেন না হয়তো তারা। মানে তারা যে কথাগুলো বললেন গণভোট নিয়ে, এই কথাগুলো তো তাহলে মানে এত প্রচার, এত কিছু, এত ব্যয়, মানে এর কি দাঁড়ালো, কি শেষ পর্যন্ত কি দাঁড়ালো এটা আমি বুঝি না। যে কোনো একটা ফল তো হবেই যখন ভোট হচ্ছে, কোনটা ফলে, কিন্তু সেটা কতটা গ্রহণযোগ্য, কতটা যুক্তির উপরে বেস করে দাঁড়িয়ে থাকবে সেই মানে মানুষের সেই সিদ্ধান্তটা, আমি একেবারেই নিশ্চিত না। তো আমি যদি আরেকটু আসি যে মানে আর তো মাত্র 2 দিন বাকি, আপনি এতগুলো জায়গা ঘুরে আসার পর মানে ভোটটা কেমন হবে বলে মনে হচ্ছে আপনার কাছে? না, আপনাকে যে প্রথমেই বললাম, মানুষ ভোট দিতে যাবে, ভোট দিতে যাবে যদি ঠিকঠাক মতো ভোটটা তারা যদি দেখে যে সিকিউরলি তারা ভোট দিতে পারছে, সেখানে কোনো ঝুট ঝামেলা নাই, হ্যাঁ, নিরাপত্তার, তাহলে তারা ভোট দেবেন। এখন ভোটটা মানে কিসের ভিত্তিতে হবে? আমি আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে যে গ্রামের মানুষের ভিতরে দেখেছি যে পার্টি লয়্যালটি অনেকের ভিতরে ওইভাবে নেই, বুঝছেন তো। হ্যাঁ, একটা বড় দল প্রচারণাই নাই, সবচেয়ে বড় দলটা আপনি বলতে পারেন, যারা গ্রামে গঞ্জে অনেক বেশি প্রচারণার সামনে থাকতো, যারা যে দলটা, তারা নাই। সুতরাং প্রচারণা হচ্ছে, কিন্তু যেহেতু ওই যারা সবচেয়ে বেশি ভোকাল তারা নাই, ওই ভ্যাকুয়ামটা পূরণ হয়নি, ওইভাবে নাই আর কি। হ্যাঁ, যে আপনি খুব সাংঘাতিক মানে হইচই হচ্ছে, কিন্তু মানুষজন কথা বলছে এটা নিয়ে, এটা হবে। আর কিসের ভিত্তিতে ভোট দেবে? ওই মানে দলীয় অনেক মানুষ গ্রামের, আমার শুনে মনে হয়, মানুষের কাছে শুনে মনে হলো যে তাদের যে খুব বেশি পার্টি লয়্যালটি আছে সেটা না, তারা অপেক্ষা করেন, ওই যে বললাম না যে জিতবেন বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, হাওয়া কোন দিকে বোঝার চেষ্টা করেন, এবং সেই মতোই দেবে। আরেকটা জিনিস কি, মানে এটা মানে আগেও আমার ধারণা ছিল, এবার চোখে দেখলাম যে সেটা হচ্ছে ভোটটা যেতে কিন্তু ওইখানকার ক্যান্ডিডেট, হ্যাঁ, বড় দলগুলো কেন ভোটে যেতে, কারণ কি বড় দলগুলোর সাথে পাওয়ারফুল লোকজন থাকে, পাওয়ারফুল লোকরাই ক্যান্ডিডেট হয়, যাদের কিছু করে দেওয়ার ক্ষমতা আছে, হ্যাঁ, গ্রামের লোকজনের, হ্যাঁ, তিনি বাঁধটা করে দিতে পারবেন, তার এই গ্রামের রাস্তাটা করে দিতে পারবেন, এই রকম লোকজনের দিকে তারা তাকিয়ে থাকে। তো এই রকম লোকজন তো বড় দলগুলোর সাথে থাকে, বুঝতে পেরেছেন তো। সুতরাং মানে তাদের সাথেই আলটিমেটলি
মানুষজন জুটে যায় আর কি, জুটে যায়। এবং এই বড় দলগুলোর ওই ক্যান্ডিডেটরাই, স্থানীয় প্রভাবশালী ক্যান্ডিডেটরাই কিন্তু দলের জন্য ভোটটা বের করে নিয়ে আসেন। সেটাই হবে আমার মনে হয়েছে এবারও তাই। তো তাহলে কি মানে শহরে আমরা যারা এই আরবান পিপল, এদের সঙ্গে তাহলে কি গ্রামের মানুষের চিন্তা ভাবনার একটা বড় অনেক পার্থক্য হয়ে কিছু, যাচ্ছে? অনেক অনেক পার্থক্য আছে। এই যে ঢাকা শহরের মধ্যবিত্তরা, তারা কিন্তু তাদের জায়গায় কে দাঁড়িয়েছে তাকে তারা কতটা চেনেন এগুলো খুব একটা বদার করে না। তারা জাতীয় বিষয়টা নিয়ে দেখেন, তারা বিগ পিকচারটা দেখার চেষ্টা করেন, তাই না? যে কোন দল ক্ষমতায় গেলে কি হবে, দেশের সমাজের চেহারা কি দাঁড়াবে, হ্যাঁ, রাষ্ট্রের চেহারা কি দাঁড়াবে, এগুলো নিয়ে শহুরে মধ্যবিত্তরা যত ভাবেন, গ্রামের লোকজন কিন্তু অতটা ওইভাবে ভাবেন না। তাদের দৃষ্টির মানে প্রসারটা অত লম্বা না। তাদের কাছে হচ্ছে তাদের জীবনটাকে একটু সহজ করে দিতে পারবেন কোন পাওয়ারফুল লোকটা, তার দিকেই তারা তাকিয়ে থাকেন। ভোটটা তাদের কাছে কিন্তু ওইটাই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সুতরাং চিন্তাভাবনার অনেক তফাৎ হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শাকিল আনোয়ারের বিশ্লেষণ শুনলেন। ভোটের মাঠে তিনি কি দেখেছেন, কি শুনেছেন, কি বুঝেছেন, আপনাদের সামনে তুলে ধরলেন তিনি বিস্তারিত। ভোট নিয়ে আপনি কি ভাবছেন জানান চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মন্তব্যের ঘরে।